আজকের গল্প ব্যোমকেশ বক্সী ও পান্না রহস্য। সেদিন শীতের এক কুয়াশাচ্ছন্ন সকাল। ক্যালেন্ডারের পাতায় মাঘ মাস উঁকি দিলেও হিমেল হাওয়ার তীব্রতা এখনও কাটেনি। সূর্য তখনও তার পূর্ণ তেজ নিয়ে ওঠেনি, আর ঘরের ভেতরেও এক অলস আমেজ বিরাজ করছিল। বাইরে হালকা কুয়াশার চাদর যেন কলকাতাকে এক অন্য রূপে মুড়ে রেখেছিল। পুরনো বাড়িগুলোর ছাদে জমে থাকা শিশির বিন্দুগুলো সকালের মৃদু আলোয় চিকচিক করছিল। আমি আর ব্যোমকেশ নিজেদের অভ্যস্ত ছন্দে দিন শুরু করেছিলাম। ব্যোমকেশ তার পড়ার ঘরে বসে কিছু পুরনো ফাইল ঘাঁটছিল, সম্ভবত কোনো পুরনো মামলার নিষ্পত্তিবিহীন জটিলতা নিয়ে মাথা ঘামাচ্ছিল, অথবা নতুন কোনো কেসের সূত্র খুঁজছিল। তার মন সবসময় রহস্যের সন্ধানে অস্থির থাকে, আর আমি আরাম কেদারায় হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলাম। দেশ বিদেশের খবর দেখতে দেখতে আমার চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম, আর মাঝে মাঝে জানালার বাইরে কুয়াশার চাদরে ঢাকা শহরটার দিকে তাকাচ্ছিলাম। এমন শান্ত নিরুপদ্রব সকাল হঠাৎই ছন্দপতন ঘটল। হঠাৎই দরজার কড়া নড়ার শব্দ। কড়া নাড়ার ভঙ্গিটা বেশ দৃঢ় ছিল, যেন আগন্তুক অত্যন্ত জরুরি কোনো বার্তা নিয়ে এসেছেন, যা এক মুহূর্তেও অপেক্ষা করতে পারে না, এবং এর মধ্যে এক প্রকার আতঙ্কও মিশেছিল। এত সকালে এমন আকস্মিক আগমন আমার আর ব্যোমকেশের শান্তিতে সামান্য হলেও ব্যাঘাত ঘটাল। এই সকালে আবার কে এলো? আমি সামান্য বিরক্তি নিয়ে বললাম। আমার সকালের শান্তিতে বিঘ্ন ঘটলে মেজাজটা একটু তিরিক্ষি হয়ে ওঠে। আমি জানালার বাইরে মেঘলা আকাশ দেখছিলাম, যা এই ধরনের সকালের জন্য উপযুক্ত। ব্যোমকেশ কাগজ থেকে চোখ না তুলেই বলল, যা অজিত, গিয়ে দেখোই না কে। এত সকালে কেউ বিনা কারণে আসে না। জরুরি কিছু না হলে এত সকালে আসবে না। আর গলার আওয়াজ শুনে মনে হচ্ছে ভদ্রলোক বেশ চিন্তিত। তার কণ্ঠে সামান্য বিরক্তি থাকলেও কৌতূহলটা চাপা ছিল না। ব্যোমকেশের মতো মানুষের কাছে অপ্রত্যাশিত ঘটনা মানেই নতুন এক রহস্যের হাতছানি। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি এক সম্ভ্রান্ত মহিলা দাঁড়িয়ে আছেন। তার পরনে দামি শাড়ি, সম্ভবত কাঞ্জিভরমের কাজ করা। তার সৌন্দর্য সত্ত্বেও মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তার চোখ দুটি লালচে, মনে হচ্ছে যেন সারা রাত ঘুমাননি অথবা অনেক কেঁদেছেন। তার হাতে একটি ছোট কালো ভেলভেটের বাক্স ছিল, যা তিনি শক্ত করে ধরে রেখেছিলেন যেন তার শেষ সম্বল। তার উপস্থিতিই যেন ঘরে এক চাপা উত্তেজনার আবহাওয়া তৈরি করল, যার গন্ধ ব্যোমকেশও নিশ্চয়ই তার তীক্ষ্ণ ইন্দ্রিয় দিয়ে টের পাচ্ছিল। আমি কি ব্যোমকেশ বক্সীর সঙ্গে দেখা করতে পারি? মহিলাটি কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন। তার গলার স্বর শুনেই বোঝা যাচ্ছিল তিনি কতটা বিচলিত এবং ভীত, যেন গভীর এক সংকটে পড়েছেন। হ্যাঁ, ভেতরে আসুন। আমি তাকে ভেতরে নিয়ে এলাম। ব্যোমকেশ ততক্ষণে তার ফাইল সরিয়ে রেখে আগন্তুকের দিকে মনোযোগী হয়েছে। তার চোখে তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি, যা মুহূর্তের মধ্যে আগন্তুকের প্রতিটি অভিব্যক্তি বিশ্লেষণ করতে শুরু করে। তার শরীরের ভাষা, চোখের আতঙ্ক, হাতের কাঁপুনি। মহিলাটি বসার পর বাক্সটি ব্যোমকেশের দিকে এগিয়ে দিলেন। তার হাত কাঁপছিল, যেন বাক্সটি ধরে রাখতেও কষ্ট হচ্ছে, অথবা তিনি এর ওজন বহন করতে পারছিলেন না। আমার নাম মন্দিরা দেবী। আমি কলকাতার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রণজিৎ সেনের স্ত্রী। এই বাক্সের মধ্যে আমার পারিবারিক একটি অমূল্য পান্না আছে, যার মূল্য কোটির ওপরে। এটি আমাদের পরিবারের একটি প্রতীক, যা প্রজন্ম ধরে চলে আসছে, আমাদের ঐতিহ্য এবং সম্মান বহন করে। এর সাথে আমাদের পরিবারের আবেগও জড়িত, কারণ এটি আমার শাশুড়ের কাছ থেকে আমার কাছে এসেছে
এবং আমাদের বংশের সৌভাগ্যের প্রতীক বলে গণ্য করা হয়। ব্যোমকেশ বাক্সটি খুলে দেখল, ভেতরে এক বিশাল উজ্জ্বল সবুজ পান্না ঝিকঝিক করছে, যেন তার নিজস্ব এক আলো আছে যা কক্ষের আবঝা আলোকেও ম্লান করে দিচ্ছিল। তার চোখ দুটি এক পলকের জন্যে হলেও উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু তার মুখে কোনো বিস্ময় বা লোভের চিহ্ন ছিল না, কেবল তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের ভঙ্গি। পান্নাটি যেন তার নিজস্ব এক গল্প বলছিল, নীরব কিন্তু গভীর, যা কেবল ব্যোমকেশই শুনতে পাচ্ছিল। এই পান্না নিয়েই আমার সমস্যা, মন্দিরা দেবী বলতে শুরু করলেন। তার গলা ধরে আসছিল, চোখে জল ছলছল করছিল। গতকাল রাতে আমার বাড়ি থেকেই পান্নাটি চুরি হয়ে গেছে। তার কথায় এক বুক ফাটা আর্তনাদ মিশেছিল। আমি চমকে উঠলাম। এত বড় চুরি! কলকাতা শহরে চুরির ঘটনা নতুন নয়, কিন্তু এত মূল্যবান জিনিসের এমন নিখুঁত চুরি সচরাচর শোনা যায় না। ব্যোমকেশ শান্তভাবে পান্নাটি আবার বাক্সে রেখে দিল, যেন এটি তার কাছে প্রতিদিনকার সাধারণ কোনো বস্তু। তার অবিচল ভাব দেখে মন্দিরা দেবী কিছুটা অবাক হলেন। সম্ভবত তিনি আরও বেশি আবেগপ্রবণ প্রতিক্রিয়া আশা করেছিলেন, কিন্তু ব্যোমকেশ তার পেশাদারি মনোভাব বজায় রাখল, কারণ তার কাছে আবেগ নয়, তথ্যই আসল। আপনার বাড়িতে কে কে থাকে? ব্যোমকেশ জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর ছিল নিরুত্তপ, কিন্তু প্রশ্ন ছিল ধারালো, যেন প্রতিটি শব্দই তদন্তের এক একটি ধাপ, সাবধানে পা ফেলা। আমার স্বামী রণজিৎ সেন, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শেয়ার বাজার এবং রিয়েল এস্টেটে তার ব্যবসা। আমাদের 2 সন্তান, এক ছেলে রূপম স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করে, আর মেয়ে সুমি সাহিত্য নিয়ে। আর 2জন ভৃত্য, গণেশ এবং রামপাল, তারা বহু বছর ধরে আমাদের বাড়িতে কাজ করেন, আমাদের বিশ্বস্ত লোক, মন্দিরা দেবী বললেন। আমার স্বামী প্রায়ই ব্যবসার কাজে বাইরে থাকেন। গতকাল রাতেও তিনি ছিলেন না, অফিসের কাজে ভুবনেশ্বর গিয়েছিলেন। তার একটি জরুরি মিটিং ছিল। সন্তানরা তাদের ঘরে ঘুমিয়েছিল, ভৃত্যরাও তাদের নির্ধারিত ঘরেই ছিল, তাদের নিজেদের কোয়ার্টারে, বাড়ির পেছনের দিকে। মন্দিরা দেবীর কথায় কোনো প্রকার সন্দেহ প্রকাশ পাচ্ছিল না। আপনার বাড়িতে কি কোনো অপরিচিত লোক এসেছিল গতকাল? না, একেবারেই না। আমরা খুব সতর্ক থাকি। বাড়িতে আধুনিক নিরাপত্তা প্রহরীও আছে। গেটে সবসময় একজন দারোয়ান থাকে, আর বাড়ির ভেতরেও পাহারার ব্যবস্থা আছে। এমন পরিস্থিতিতে বাইরের কারো প্রবেশ করা অসম্ভব। তাছাড়া আমাদের বাড়িতে একটা কুকুরও আছে, সে বাইরের লোক দেখলে চিৎকার করে। চুরির ঘটনাটা কখন ঘটল? রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে। আমি পান্নাপে শোবার ঘরে একটি সুরক্ষিত সিন্দুকে রেখেছিলাম। সকালে উঠে দেখি সিন্দুক খোলা, আর পান্নাটি নেই। তার কথায় চরম হতাশা প্রকাশ পাচ্ছিল, যেন তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারিয়েছে এবং তার সব স্বপ্ন ভেঙে গেছে। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। এই ধরনের চুরির ঘটনা ব্যোমকেশকে সবসময় আগ্রহী করে তোলে। তার চোখে আমি রহস্য সমাধানের ঝলক দেখতে পাচ্ছিলাম, যেন সে এই ধাঁধার সমাধান করার জন্য প্রস্তুত। বিদ্যুতের সমস্যা? ব্যোমকেশ প্রশ্নটি পুনরাবৃত্তি করল, তার গলায় এক নতুন সুর, যেন সে এই তথ্যটিতেই কিছু একটা খুঁজে পেয়েছে যা অন্য সবার চোখ এড়িয়ে গেছে। কতক্ষণের জন্য? প্রায় রাত 11:30 থেকে ভোর 4টে পর্যন্ত। তারপর বিদ্যুৎ ফিরে আসে, মন্দিরা দেবী ব্যাখ্যা করলেন। আমি নিজে যখন উঠেছিলাম তখনও বিদ্যুৎ ছিল না। পরে ঘুম থেকে উঠে দেখি সব ঠিকঠাক। এই বিদ্যুৎ বিভ্রাটি হয়তো চোরকে সাহায্য করেছে। সিন্দুক ভাঙা হয়েছে না চাবি দিয়ে খোলা হয়েছে? চাবি দিয়ে। চাবিটা আমার বালিশের নিচে থাকত, যেখানে আমি সাধারণত রাখি।
কিন্তু চোর কিভাবে পেল তা আমি জানি না। মন্দিরা দেবী তার নিজের বালিশের দিকে নির্দেশ করলেন, যেন চোর সেখান থেকেই চাবিটি তুলেছে, যা এক অবাস্তব ব্যাপার মনে হচ্ছিল, কারণ ঘরে তো কোনো বাইরের লোক ঢোকেনি এবং কোনো জোর জুলুমেরও চিহ্ন ছিল না। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে বলল, মন্দিরা দেবী, আমি আজ বিকেলেই আপনার বাড়িতে যাব। তার আগে বাড়িতে যারা আছেন তাদের কাউকে এই বিষয়ে কিছু বলবেন না, আর সিন্দুকটি যেমন আছে তেমনই থাকবে। কোনো কিছুতে হাত দেবেন না, কোনো প্রমাণ নষ্ট হতে পারে। ব্যোমকেশের নির্দেশ ছিল পরিষ্কার এবং কঠোর, তাতে কোনো সন্দেহের অবকাশ ছিল না। মন্দিরা দেবী কিছুটা ভরসা পেয়ে চলে গেলেন। তার চলে যাবার পর আমি ব্যোমকেশের দিকে ঘুরে বসলাম। কি মনে হয় তোমার ব্যোমকেশ, বাড়ির ভেতরের লোক ছাড়া এটা সম্ভব? সিসিটিভি বন্ধ, চাবি বালিশের নিচে, এটা তো কোনো বাইরের লোকের কাজ হতে পারে না। কোনো চোর এত নিখুঁতভাবে সবকিছুর ব্যবস্থা করতে পারবে বলে মনে হয় না। তাহলে কি কোনো ভৃত্য জড়িত? কিন্তু তারা তো বিশ্বস্ত। ব্যোমকেশ তার কপালে হাত বুলিয়ে বলল, সবকিছুই তাই ইঙ্গিত করছে অজিত। চাবি, সিসিটিভি বন্ধ থাকা, সবই যেন চোরের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল। তবে এর পিছনে একটা জটিল রহস্য আছে, যা আমাদের খুঁজে বের করতে হবে। এই বিদ্যুতের সমস্যাটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। বিদ্যুৎ চলে যাওয়াটা কাকতালীয় না, এর পিছনেও কিছু একটা আছে। এই বিদ্যুতের অনুপস্থিতি আমার কাছে রহস্যের আসল চাবিকাঠি। তার চোখে এক নতুন মামলার উত্তেজনা দেখতে পাচ্ছিলাম, যা তার চেহারায় এক নতুন দ্যুতি যোগ করছিল। বিকেলে আমরা মন্দিরা দেবীর বাড়িতে গেলাম। একটি বিশাল বিলাসবহুল বাড়ি, স্থাপত্যে পুরনো জমিদারি আমলের ছোঁয়া। চারপাশে সুসজ্জিত বাগান, যেখানে বিভিন্ন ধরনের ফুল আর গাছ শোভা পাচ্ছিল, যা বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল। মন্দিরা দেবী আমাদের অভ্যর্থনা জানালেন। তার মুখে তখনও উদ্বেগের ছাপ স্পষ্ট। ব্যোমকেশ প্রথমেই মন্দিরা দেবীর শোবার ঘরে গেল। সিন্দুকটি খোলা অবস্থায় ছিল। তার ভেতরের গহ্বরের দিকে তাকিয়ে ব্যোমকেশ যেন গভীর চিন্তায় মগ্ন। ব্যোমকেশ সিন্দুকের ভেতরের অংশ, চাবির স্থান এবং ঘরের প্রতিটি কোণ অত্যন্ত মনোযোগ সহকারে পরীক্ষা করল। সে সিন্দুকের পাল্লার জয়েন্ট, কবজা, তালা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আমি লক্ষ্য করলাম তার চোখ দুটি যেন ঘরের প্রতিটি বস্তুকে স্ক্যান করছে, কোনো অদৃশ্য সূত্র খুঁজছে যা সাধারণ মানুষের চোখে পড়ে না। সে আলমারি, ড্রেসিং টেবিল, এমনকি বিছানার নিচেও কি দিল। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল ব্যোমকেশের নিস্তব্ধ কিন্তু তীক্ষ্ণ পর্যবেক্ষণে। সে মেঝের কার্পেট সরিয়ে নিচের কাঠের মেঝেটিও পরীক্ষা করল। একসময় সে ঘরের বাইরে বারান্দায় গিয়ে দাঁড়ালো এবং নিচে বাগানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন সে মাটি এবং গাছপালাতেও কোনো সূত্র খুঁজছে যা রহস্য সমাধানে সাহায্য করতে পারে। তারপর ফিরে এসে ড্রয়িং রুমে গেল। সেখানে সে বাড়ির নকশা দেখতে চাইল এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য নিল। সে বাড়ির কর্মচারীদের সাথেও কথা বলল, তাদের চলাফেরার সময়সূচি এবং গতকাল রাতের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল। সবাই একরকম উত্তর দিল। বিদ্যুতের অভাবে তারা ঘুমাচ্ছিল আর কিছুই টের পায়নি। তাদের কথায় কোনো অসঙ্গতি ধরা পড়ল না। ব্যোমকেশ বাড়ির পোষা কুকুরটির সাথেও কিছুক্ষণ খেলল। তার আচরণ লক্ষ্য করল। কুকুরটি অপরিচিত দেখেও কোনো চিৎকার করেনি, যা বাড়ির চোরের ক্ষেত্রে অসম্ভব। ঘরের মেঝেতে হাঁটতে হাঁটতে ব্যোমকেশ হঠাৎ মন্দিরা দেবীর বিছানার পাশে থামল। সে নিচু হয়ে মেঝের কার্পেটের একটি নির্দিষ্ট অংশে কিছু একটা খুঁজতে লাগল। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কেবল তার গভীর মনোযোগ লক্ষ্য করছিলাম। সে তার পকেটে থেকে একটি ছোট ম্যাগনিফাইং গ্লাস বের করে খুব ছোট কিছু একটা দেখছিল,
যা আমার চোখে ধরা পড়ছিল না। সে কার্পেটের তলা থেকে একটি ছোট্ট শুকনো গাছের পাতা তুলে নিল এবং সাবধানে তার রুমালের মধ্যে রাখল। এর সাথে কিছু মাটির কণার চিহ্নও ছিল, যা খালি চোখে প্রায় অদৃশ্য ছিল। সে পাতার সাথে মাটির কণাগুলোকেও সতর্কভাবে সংরক্ষণ করল, যেন এগুলি অমূল্য প্রমাণ যা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। হঠাৎ ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি কে এই পান্না চুরি করেছে। তার কণ্ঠস্বরে ছিল নিশ্চিত আত্মবিশ্বাস, যেন রহস্যের জট তার কাছে স্পষ্ট। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কে কে চুরি করেছে? কোনো ভৃত্য নাকি বাড়ির অন্য কেউ? তোমার কি কোনো প্রমাণ পেয়েছ? আমার কৌতূহল তখন তুঙ্গে। আমি সমাধানের জন্য অধীর অপেক্ষায় ছিলাম। ব্যোমকেশ রহস্যময় হাসি হেসে বলল, চোর বাড়ির ভেতরেই আছে অজিত, এবং চোর শুধু পান্না চুরি করেনি, সে এমন এক খেলা খেলেছে যা সবার চোখ এড়িয়ে গেছে। চোর কেবল একজন ব্যক্তি নয়, সে এমন এক কৌশল ব্যবহার করেছে যা প্রথমে এক প্রকার ধোঁকা মনে হতে পারে, কিন্তু আসলে তা এক গভীর চক্রান্তের অংশ। আমি কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশ, আমি প্রায় চিৎকার করে উঠলাম। দয়া করে ব্যাপারটা পরিষ্কার করে বলো। ব্যোমকেশ তার ব্যাখ্যা শুরু করল। মন্দিরা দেবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন চোর খুব সন্তর্পণে ঘরে প্রবেশ করে। সে সিন্দুকের চাবিটি বালিশের নিচ থেকে তুলে নিয়ে সিন্দুক খোলে। পান্নাটি নিয়ে যাওয়ার পর সে একটি ছোট্ট কাজ করে যা তার পরিচয় প্রমাণ করে। কি কাজ? সে সিন্দুকের নিচে সামান্য কিছু কাদা এবং একটি ছোট গাছের পাতা ফেলে গিয়েছিল, ব্যোমকেশ বলল, তার হাতে ধরা রুমালটি দেখিয়ে। আজ সকালে যখন আমরা মন্দিরা দেবীর বাড়িতে আসি, তখন লক্ষ্য করেছিলাম তার বাড়ির সামনের প্রবেশপথের বাগানের মাটি একটু ভিজে ছিল, যা সাধারণ বৃষ্টির কারণে নয়, বরং সদ্য জল দেওয়া হয়েছে বলে মনে হচ্ছিল। আর তার বাড়ির পিছনের দিকে একটি বিরল প্রজাতির গোলাপ গাছ আছে, যার পাতাগুলো খুব স্বতন্ত্র এবং এই পাতার সাথে হুবহু মিলে যায়। এই কাদা এবং পাতা চোরের অজান্তেই তার পদচিহ্ন রেখে গিয়েছিল, যা তার নিজস্ব বাগানের চিহ্ন। আমি হতবাক হয়ে গেলাম। তার মানে চোর রণজিৎ সেন নিজে? কিন্তু কেন? তিনি তো নিজেই আপনার কাছে এসেছিলেন। এটা তো অদ্ভুত, নিজের জিনিস নিজেই চুরি করবে। কিন্তু তিনি তো ভুবনেশ্বর গিয়েছিলেন, তার তো এখানে থাকারই কথা নয়। ঠিক ধরেছ অজিত, রণজিৎ সেন। সে জানত না যে তার পায়ের কাদা এবং পাতার টুকরো এমন অমোঘ প্রমাণ হয়ে দাঁড়াবে। সে নিজেই চুরি করেছিল। তার উদ্দেশ্য ছিল পুলিশে খবর না দিয়ে আমাকে ডেকে আনা। সে ভেবেছিল আমি হয়তো চুরি রহস্য সমাধান করতে পারবো না, বা করলেও তাকে সন্দেহ করব না, যেহেতু সে নিজেই সাহায্যের জন্য এসেছিল। সে চেয়েছিল তার বীমার টাকাটা বাগিয়ে নিতে। বীমার টাকা? হ্যাঁ, এই পান্নাটির বীমার অঙ্ক ছিল আকাশ ছোঁয়া। মন্দিরা দেবী নিজেই আমাকে বলেছিলেন এটি কোটির ওপরে মূল্যের। রণজিৎ সেন তার ব্যবসায় কিছু মন্দা অনুভব করছিলেন। শেয়ার বাজারে বড় লোকসান করেছিলেন। তার কোম্পানি দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল, আর সেই মন্দা থেকে বাঁচতে, আর্থিক সংকট মেটাতে সে এই পথ বেছে নিয়েছিল। সে ভেবেছিল পান্না চুরির নাটক সাজিয়ে বীমার টাকা দাবি করবে, আর এতে তার কোনো ঝুঁকি থাকবে না। কেউ তাকে সন্দেহ করবে না, কারণ সে নিজেই গোয়েন্দা ডেকে এনেছে। ভুবনেশ্বরে যাওয়ার অজুহাতও ছিল তার একটি চাল। সে আসলে ভুবনেশ্বরে যায়নি। সে রাতে বাড়ির বাইরে থেকে বিদ্যুতের মূল সংযোগ বিচ্ছিন্ন করে, তারপর লুকিয়ে বাড়িতে প্রবেশ করে চুরি করে। ভোর হওয়ার আগে সে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ আবার চালু করে দেয় এবং এমনভাবে ফিরে আসে যেন সে ভুবনেশ্বর থেকে ফিরছে। এই বিদ্যুতের বিভ্রাটই ছিল তার মাস্টার প্ল্যান।
সে জানত সিসিটিভি বন্ধ থাকলে তার চুরি সহজে ধরা পড়বে না এবং কুকুরেরও বাইরের লোকের প্রতি কোনো প্রতিক্রিয়া থাকবে না। কিন্তু সে জানত না ব্যোমকেশ বক্সী কেবল রহস্যের সমাধান করে না, তার পেছনের উদ্দেশ্যও উন্মোচন করে। মানব মনের জটিলতা এবং লোভই এই চুরির মূল কারণ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রণজিৎ সেন, যে কিনা এত অসহায় সেজে আমাদের কাছে এসেছিল, সেই আসলে চোর। ব্যোমকেশের সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা আর তার মস্তিষ্কের তীক্ষ্ণ বিশ্লেষণ শক্তি দেখে আমি আবারও মুগ্ধ হলাম। এই মানুষটার চোখ কোনো কিছুই এড়িয়ে যায় না। সে কেবল দেখে না, দেখে বোঝে, আর সেই বোঝার ক্ষমতা দিয়েই সে জটিলতম রহস্যের জট খুলে ফেলে। মন্দিরা দেবীর বিশ্বাস ভাঙা মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। এক স্বামীর এমন বিশ্বাসঘাতকতা সত্যি মার্মিক। ব্যোমকেশ এই কেসের সমাধান করে দিয়েছে, কিন্তু এর পেছনের মানব মনের অন্ধকার দিকটা আমাকে গভীর চিন্তায় ফেলে দিল।